এই ছেলেটার নাম মনোজ। সে কখনোই চিটিং ছাড়া পরীক্ষায় পাশ করতে পারেনি। আগামীকাল থেকে তার ক্লাস 12 এর ফাইনাল এক্সাম শুরু হবে, সেজন্য সে নকল তৈরি করছে। এই হলো মনোজের বাবা, তার নাম রামবীর। তিনি গ্রামের একটা সরকারি দপ্তরে বিশাল একটা সময় যাবৎ খুব সততার সাথে কাজ করে আসছে। তবে তার এই সততাই একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটা ঘটেছিল গতকাল সন্ধ্যায়। তার কাছে অনেক আগে থেকেই কিছু ক্লিয়ারেন্স ফাইল জমা ছিল, যেখানে থেকে সাইন করতে হতো। আসলে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য অনেক পরিমাণে বীজ ফ্রিতে পাঠানো হয়েছিল। এই সমস্তটাই গ্রামের মেয়েও আত্মসাৎ করে নেয়। আর সেখানে রামকে বলা হচ্ছিল সেই ফাইলটাতে সাইন করে দিতে, যেন সরকার জানতে পারে সকল কৃষকই ঠিকঠাক মতো বীজ পেয়েছে। কিন্তু রাম সেখানে সাইন করে না। এই করাপশনের বিরুদ্ধে সে যখন প্রতিবাদ করে, তখন তার উপরের সিনিয়র কর্মকর্তারা তাকে হুমকি দেয় সাসপেন্ড করে দেওয়ার। কিন্তু রাম ছিল খুবই প্রতিবাদী একটা মানুষ। কথায় কথায় সে এতটা রেগে যায় যে নিজের জুতা খুলে সেই কর্মকর্তাকে মারতে শুরু করে। আর এই ঘটনার কারণেই আজকে তার বাড়িতে সাসপেনশন লেটার পাঠানো হয়েছে। তবে রামের রক্ত যতটা গরম ছিল, তার মা তার থেকেও এক ধাপ এগিয়ে। সে ডিরেক্ট তার নাতিকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। এখানে জানিয়ে রাখা উচিত, আসলে তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। তার নাতিও ঠিক তেমনটাই করে। আর এটা দেখে রামের স্ত্রী আর ছেলে তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু এর মাঝেই পুলিশও সেখানে চলে এসেছে। পুলিশও আবার গ্রামের মেয়রের পক্ষে, তাই তাদের কিছুই করার থাকে না। আজ থেকে মনোজের বাবা রামবীর একজন বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী। রাতের বেলা রাম জানায় সে হাইকোর্টে যাবে, এই অন্যায়ের বিরুদ্ধে সে মামলা করবে। তবে শুরু থেকেই তার স্ত্রী তার এই সততা নিয়ে অনেক বেশি বিরক্ত। সে যদি এখন মামলা করতে চলে যায়, তাহলে সংসার চলবে কি করে? কিন্তু রাম তার সিদ্ধান্তে অটল, তাকে কিছু একটা করতেই হবে। এটা শুনে রামবীরের মা বলে, সেই সংসার চালাতে মনোজের দাদার পেনশন কিন্তু দিতে পারবে না। এটা শুনে মনোজ তার মাকে বলে, এবার যদি সে ইন্টারমিডিয়েটটা পাশ করে ফেলে, তাহলে তার কোথাও না কোথাও একটা চাকরি হয়েই যাবে। চলে আসে পরের দিন। আজকে মনোজের প্রথম ইন্টারমিডিয়েট এক্সাম। এখানে প্রত্যেকে নিজেদের সাথে করে নকল নিয়ে এসেছে। এমনকি তাদের শিক্ষকদেরও কথা একই রকম, তোদেরকে প্রত্যেকবার সুযোগ দেওয়া হয়, তারপরও তোরা ফেল করিস। এই বলে এই পরীক্ষায় তাদের শিক্ষক সরাসরি বোর্ডে উত্তর লিখে দেয়। অর্থাৎ এখানেও করাপশন। কিন্তু হঠাৎ তাদের নতুন ডিসিপি সাহেব এক্সাম হলে চলে আসে। সরাসরি এই ধরনের করাপশন দেখে তিনি অবাক হয়ে যায়। সে তাদের সাথে যখনই কঠোর হবে, তখনই সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে। খুবই আপ্যায়ন করে তিনি তাকে ভেতরে নিয়ে যায় এবং ঠান্ডা মাথায় খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে অবশেষে তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন খুবই সৎ একজন অফিসার। সম্পূর্ণ ঘটনা তিনি ক্যামেরায় ক্যাপচার করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর নকল না করতে পারার কারণে সেই কলেজের প্রত্যেক ছাত্রই ফেল করে। কয়েকদিন পর মনোজের বাবা রাম তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। মনোজের মা তার সততা নিয়ে কিছু কথা শোনালেও সে রেগে গিয়ে নিজের ভাঙ্গা ব্রিফকেস নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু যত যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে স্ত্রীর জন্য স্বামীর ঊর্ধ্বে আসলে কিছুই ছিল না। সে খাবার নিয়ে পিছু পিছু তার ছুটতে ছুটতে তাকে শেষ বিদায়টা জানিয়ে দেয়। রাতের বেলা মনোজ আর তার ভাই খুব আনন্দ করতে করতে বাসায় ফিরে আসে। তাদের মা তার উপর খুবই রেগে আছে, কারণ তার বাবার বিদায়ের সময় তারা ছিল না। কিন্তু সেখানে তাদের কোনো আফসোস নেই। আসলে তারা নতুন একটা কাজ শুরু করেছে। তারা তাদের ভাঙ্গা ট্রাক্টরের ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে একটা ছোটখাটো যাত্রীবাহী গাড়ি বানিয়েছে। আর সেখান থেকে যাত্রী পরিবহন করে তাদের সারাদিনে বেশ ভালোই রোজগার হয়েছে। পরদিন তারা আবারও কাজে বের হয়। কিন্তু এলাকার সেই মেয়রের নামে একটা বাস ছিল। তাদের এই নতুন পরিবহনের কারণে মেয়রের যাত্রী কিছুটা কমে যাচ্ছিল। তাই কন্ট্রাক্টর এসে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই কন্ট্রাক্টরের সাথে তাদের দুজনের আরো কিছুটা কথা কাটাকাটি হয়। এক সময় সে মনোজের বাবার নামে কিছু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলে মনোজের বড় ভাই ডাইরেক্ট তাকে জুতা পেটা শুরু করে। অবশেষে তাদের সাথে কথায় না পেরে সেই কন্ট্রাক্টর তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। সেদিন বিকালেই তারা যাত্রী নিয়ে ফিরছিল। হঠাৎ তাদের সামনে পুলিশের গাড়ি তাদেরকে আটকে দেয়। আর পুলিশ তাদের দুই ভাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে শুরু করে। এখানেও যখন কনস্টেবল তাদের বাবার নামে বাজে কথা বলে, তখনও তারা দুজন তাদেরকে ছাড় দেয় না। মনোজের প্রতিবাদী কথা শুনে কনস্টেবল তাকে বলে, যা কি করবি কর, তোকে ছেড়ে দিলাম। যদি কিছু করতে না পারিস, তাহলে তোর ভাইকে আর ফিরে পাবি না। কনস্টেবল ভাবে এই ছোট ছেলেটা শুধু বড় বড় কথাই বলতে পারবে, সে কিছু করতে পারবে না। কিন্তু মনোজের মাথায় একটা বুদ্ধি ছিল। তাদের পরীক্ষার সময় যে অফিসার এসেছিল, সে ছিল খুবই সৎ। তার মাথায় চলে আসে সেই অফিসারের কথা। সে সরাসরি সেই ডিসিপি দুষ্যন্তের বাড়িতে চলে যায়। এত রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। বাইরে থেকেই মনোজ চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। এক সময় সে বাইরে বের হলে মনোজ তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে সকালে আসতে বলে। সে চিৎকার করে বলতে থাকে, তাহলে পরীক্ষায় আমি পাশ করে যেতাম। সেদিন আপনার ইমানদারি ছিল, আজ আপনি ইমানদারি কোথায় গেল? এই কথা শুনে দুষ্যন্ত সাহেব বাইরে চলে আসেন। তারপর তার কাছে সমস্ত ঘটনা শুনে তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। থানার ভিতরে গিয়ে সে প্রথমে জিজ্ঞাসা করে, এই ছেলেদের কেন আটকে রেখেছো? এদিকে থানার কনস্টেবল আগে থেকেই খবর পেয়ে সে মিথ্যা একটা গল্প সাজিয়ে রেখেছে। আজ নাকি বাজারে ঝামেলা করে ওর বড় ভাই এই ব্যক্তির পা ভেঙে দিয়েছে। কিন্তু দুষ্যন্ত সাহেব বুঝতে পারে এটা সম্পূর্ণ বানোয়াট গল্প। তাই সে একটা লাঠি নিয়ে খোরা সাজা ব্যক্তির পায়ের উপর আঘাত করে। আর ভয়ে স্বাভাবিকভাবেই সে দৌড়ে চলে যায়। এখানে প্রমাণ হয়েই যায় যে এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। তারপর মনোজ আর তার ভাইকে সে বাড়ি চলে যেতে বলে। তারা দুজন দুষ্যন্ত সাহেবকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যেতে শুরু করে।
রাস্তায় হাঁটতে হাঁটতে মনোজ দুষ্যন্ত সাহেবের বেশ প্রশংসা করে। কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি নিয়ে তাদের পাশে এসে থামে। সে তাদেরকে গাড়িতে উঠতে বলে, নিজেই সে তাদেরকে গ্রামে ছেড়ে দিয়ে আসবে। গাড়িতে উঠে মনোজ শুধু তার দিকেই তাকিয়ে থাকে। সে তাকে নিজের ইন্সপিরেশন হিসেবে মেনে নিয়েছে। দুষ্যন্ত সাহেবও তার বেশ কিছু প্রশংসা করে। সে জানায় তার মধ্যে বেশ ভালোই সাহস আছে। দুষ্যন্ত সাহেব গাড়ি চালাচ্ছেন আর হাসছেন। তাদেরকে বাড়ি পৌঁছে যখন তিনি চলে যাবেন, তখন মনোজ তাকে জিজ্ঞাসা করে, স্যার, আমি আপনার মতো হতে চাই, আমাকে বলে দিন কি করলে আমি আপনার মতো হতে পারবো। সে সোজা শুধু একটাই উত্তর দেয়, সেটা হলো চিটিং করা ছেড়ে দিতে হবে। এতটুকু বলেই সে হাসতে হাসতে চলে যায়। কিন্তু এই কথাটাই মনোজের মনের ভিতর একদম ভালোভাবে গেঁথে যায়। ফলে পরবর্তী বছর মনোজ নিজের মন থেকে লেখাপড়া করে। আর এদিকে যেমনটা হওয়ার ছিল ঠিক তেমনটাই হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে দুষ্যন্ত সাহেবের ট্রান্সফার হয়ে যায় অন্য আরেক জায়গায়। গ্রামে আবারও করাপশন শুরু হয়। আর এবার সবাই আবার আগের মতো নকল করতে শুরু করে। কিন্তু শুধুমাত্র মনোজ নকল না করে নিজের যোগ্যতায় পুরো পরীক্ষাটা দেয়। যার কারণে পুরো কলেজের সবাই ফার্স্ট ডিভিশন পেলেও সে একাই শুধু থার্ড ডিভিশন পায়। মনোজের এখন একটাই লক্ষ্য, যে করেই হোক তাকে ডিএসপি অফিসার হতে হবে। আর এদিকে সংসার ধরে রাখার জন্য মনোজের মাকে গরু বাছুরগুলি বিক্রি করে দিতে হয়। আর এদিকে তার বাবা এখনো ন্যায় বিচারের জন্য কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছে। এভাবে আরো অনেকটা সময় পার হবার পর মনোজ যেদিন বিএ পাশ করে বের হয়, তার দাদি তাকে ঘরে ডেকে আনে। তিনি তার জমানো পেনশনের সকল টাকা মনোজকে দিয়ে বলে, যা তোর লক্ষ্য পূরণ করতে যা, একদিন পুলিশের পোশাক পরে তবেই বাড়ি ফিরবি। মনোজ আনন্দে তার দাদিকে জড়িয়ে ধরে। আজকে এসে শহরের দিকে রওনা হয়েছে তার লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে। সবাইকে বিদায় জানিয়ে সে বাসে উঠে পড়ে। মনোজ খুবই সহজ সরল একটা ছেলে, তাই যার সাথেই দেখা হয় তাকে সে তার স্বপ্নের কথা বলে। এভাবে একটা যাত্রা শেষ করে সে পৌঁছে যায় গোয়ালিয়র নামের একটা জায়গায়। তবে যাত্রায় কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। কিন্তু ঘুম থেকে উঠে সে নিজের ব্যাগটাকে আর কোথাও খুঁজে পায় না, যেটার মধ্যে তার জামা কাপড় এমনকি দাদির সমস্ত পেনশনের টাকাও ছিল। কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে তার পাশে যে মেয়েটা বসেছিল তার ঠিক আগের স্টপে সে ব্যাগটা নিয়ে নেমে পড়েছে। কন্ট্রাক্টর তো জানে না যে এটা কার ব্যাগ। এটা শুনে মনোজ যেন দিশেহারা হয়ে পড়ে। কোথায় সে তার টাকা খুঁজে পাবে? উপায় না পেয়ে সে একটা স্থানে চুপ করে বসে থাকে। দিন থেকে রাত হয়ে যায়, আবার সকাল হয়। মনোজের যে কোচিং এ ভর্তি হওয়ার কথা ছিল, কোচিং খুললে সে জানতে পারে সরকার নাকি আগামী 2-3 বছরের জন্য সকল কর্মকর্তা নিয়োগ বন্ধ রেখেছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। অর্থাৎ মনোজের শেষ আশাটাও যেন ভেঙে গেল। এভাবেই মনোজ 2 দিন না খেয়ে রাস্তায় রাস্তায় কাটিয়ে দেয়। আজ 3 নম্বর দিন, আর তার কোনোভাবেই তার ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। পাশের একটা হোটেলে গিয়ে সে হোটেলের মালিকের কাছে বলে সে কাজের বিনিময়ে খাবার খেতে চায়। আর অবাক করার মতো বিষয়, লোকটা তার এক কথাতেই তার খাবারের ব্যবস্থা করে দেয়। খাবার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মাঝে সে পুরো প্লেট শেষ করে ফেলে। আর এই ঘটনা তার সামনে বসেই প্রীতম নামের একটা ছেলে দেখছিল। এভাবে পাগলের মতো খাচ্ছে দেখে সে অনেক অবাক হয়ে যায়। খাবার দাবার শেষ করে মনোজ এবার হোটেল মালিককে তার কাজের কথা বলে। খাবারের বদলে সে কিছু কাজ করে দিতে চায়, কিন্তু হোটেলের মালিক বলে তার কাজের কোনো দরকার নেই, এটা সে তাকে এমনিই দিয়ে দিয়েছে। আর এই বিষয়টা মনোজের খারাপ লাগে। সে কখনো কারো দয়ায় চলতে চায় না, তার নিজের একটা আত্মমর্যাদা আছে। সে জোরাজোরি করতে থাকে যেন মনোজকে দিয়ে এই খাবারের সমপরিমাণ কাজ সে করিয়ে নেয়। আর তখনই পেছন থেকে প্রীতম তাকে বলে, আরে চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেবো। এবার মনোজ প্রশ্ন করে তার টাকায় সে কেন খাবে। প্রীতম তাকে সুন্দর মতো বলে, দেখ ভাই, আমিও তোর মতো এখানে কোচিং করতে এসেছিলাম, কিন্তু আমিও তোর মতোই হতাশ হয়েছি। আমাদের আসলে একই অবস্থা, তাই বন্ধু ভেবে আমি তোকে খাওয়ালাম। কথায় কথায় মনোজ জিজ্ঞাসা করে, পরীক্ষা তো হবে না, তাহলে এখন প্রীতম কি করবে? প্রীতম জানায় সে ইউপিএসসি পরীক্ষা দেবে, সে আইপিএস অফিসার হবে। প্রীতমের মুখে ইউপিএসসি পরীক্ষার বিষয়ে শুনে মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। মনোজ জিজ্ঞাসা করে, আইপিএস অফিসার আবার কি জিনিস? প্রীতম তাকে বোঝায় আইপিএস অফিসার ডিএসপিরও বাবা। এটা শুনে এবার মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। এখন তার লক্ষ্য ডিএসপি নয়, সোজা আইপিএস অফিসার হওয়া। সে প্রীতমকে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য। সে সেখানে তার সাথে থেকে কাজ করে তার ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু মনোজকে দেখে প্রীতমের বিশ্বাসই হচ্ছিল না যে ছেলেটা ইউপিএসসি পরীক্ষা সম্পর্কেই জানে না, সে কিভাবে ইউপিএসসি পরীক্ষার জন্য রাজি হয়ে যাচ্ছে। এখন যারা জানেন না তাদের জন্য বলি, ইউপিএসসি পরীক্ষা হলো বাংলাদেশের বিসিএস পরীক্ষার সমমর্যাদার। আশা করি কিছুটা রিলেট করতে পারছেন। যাই হোক, এদিকে মনোজের জোরাজোরির কারণে প্রীতম শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে রাজি হয়। দিল্লিতে পৌঁছে রং বেরঙের মানুষ আর বিভিন্ন নতুন নতুন বিষয় মনোজের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। এমন পরিবেশ সে আগে কখনো দেখেনি। নিজেদের জন্য একটা ব্যাচেলর রুম সে ঠিক করে। প্রীতম মনোজকে নিয়ে চলে যায় তাদের এক বড় ভাইয়ের কাছে। এই হলো সেই বড় ভাই, যার নাম গৌরী। সবাই তাকে গৌরী ভাইয়া নামেই ডাকে। এই পর্যন্ত সে 5 বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছে এবং অনেকবারই সে ভাইভা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু ভাইভাতে আর পাশ করতে পারেনি। সে সামনে থাকা সকল ছাত্রদের বোঝাচ্ছিল যে ইউপিএসসি পরীক্ষা একটা সাপ লুডো খেলার মতো। কোনো এক জায়গায় ফেল করলেই আবার একদম নতুন করে রিস্টার্ট করতে হয়। প্রতি বছর 2-3 লাখ স্টুডেন্ট এই পরীক্ষা দেয়, তার মধ্যে কেবলমাত্র 20 থেকে 25 জনই আইপিএস অফিসার হয়ে বের হতে পারে। এই বিষয়টা মনোজকে ভাবিয়ে তোলে, কিন্তু এসব শুনেও সে একদমই দমে যায় না। এই মুহূর্তে তার সবচেয়ে